আমার সামনে দাঁড়িয়ে আছে সেই পুরনো উপমা, যার জন্য আজ আমি বেঁচে আছি। বেঁচে থাকতে তার সাথে আবার দেখা হবে ভাবতেও পারিনি কখনো। আমি তাকে দেখতে বিভোর হয়ে আছি, কখন যে সে সামনে এসে দাঁড়িয়েছে বুঝতেই পারিনি। এই যে মিস্টার ক্যাবলাকান্ত, কি দেখছেন এভাবে? যেদিনে আপনার সামনে এসে দাঁড়াই সেদিন এভাবে তাকিয়ে থাকেন। কি ঘটনা বলুন তো, ভালো টালো বাসেন নাকি? আমি তার প্রশ্নের কোনো জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করলাম, এতদিন কোথায় ছিলেন? জানেন, পাগলের মতো খুঁজেছিলাম আপনাকে, শুধু একবার দেখবো বলে। মেয়েটি বলল, এত অচেনা অজানা মেয়েকে খুঁজেছেন, তাও আবার পাগলের মতো? কেন? জানি না কেন, তবে আপনাকে দেখার জন্য মনটা আমার উতলা হয়ে গেছে। আপনাকে প্রতিদিন এই ব্রিজ এবং চাচার দোকানে খুঁজি, কিন্তু কখনো পাইনি। কিন্তু আজ আপনি আমার সামনে, সবকিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছে আমার। মেয়েটি বলল, স্বপ্ন দেখতে হবে না, আমি বাস্তবে আপনার সামনে দাঁড়িয়ে আছি। বললেন না তো আমাকে কেন খুঁজছিলেন পাগলের মতো? হাত দুটো মোটু করে ব্রিজের রেলিংয়ের উপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। বললাম, জানি না কেন খুঁজেছিলাম আপনাকে, তবে হুট করে খুঁজেছিলাম। আপনাকে খুঁজতে আমার ভালো লাগে। মেয়েটি বলল, কারণটা কি শুধুই ভালো লাগার? মেয়েটির দিকে একবার তাকিয়ে আবার চোখ ফিরে নিলাম। বললাম, জানা নেই। মেয়েটি বলল, আচ্ছা আজ তাহলে আসি, বেঁচে থাকলে আবার দেখা হবে কোনোদিন। মেয়েটি যাওয়ার কথা শুনে হঠাৎ আমার হাসি মুখটা মলিন হয়ে গেল। এতদিন পর মেয়েটাকে খুঁজে পেয়েও আবার হারিয়ে ফেলবো তাকে। সে চলে যাওয়ার জন্য পিছু ফিরে হাঁটার জন্য ডাক দিলাম, শুনুন। পিছু ডাক শুনে আবার আমার কাছে চলে এলো। বললাম, যাবেন না প্লিজ? সে চোখ দুটো ছোট ছোট করে বলল, থেকে যাওয়ার তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আমি উত্তেজিত হয়ে বললাম, কারণ আছে। সে মাথা নাড়িয়ে বলল, কি কারণ? আমি শুকনাটা ডুব গিলে বললাম, আপনাকে আমি সব সময় অনুভব করছি। কথাটি বলে তার উল্টো হয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরও যখন কোন সারা শব্দ পেলাম না, তখন পিছনে ঘুরে তাকালাম, কিন্তু অপমান নেই। গেল কোথায়? তাহলে সে কি আমাকে আবার ছেড়ে গেল? আচ্ছা, আমার ভাগ্যটাই কি এমন? সুখ নামক শব্দটা আমার জন্য কি হারাম হয়ে গেছে? নিমিষে আমার মনটা খারাপ হয়ে গেল। কেন বারবার আমার সাথে এমন খারাপ হয়? তখনই পিছন থেকে বলে উঠল, এই যে মিস্টার ক্যাবলাকান্ত, পিছন ফিরে তাকান। পিছন থেকে কারো কথা শুনে চমকে উঠলাম। পিছনে তাকিয়ে দেখি উপমা ফুল হাতে নিয়ে হাঁটু ধরে বসে আছে। উপমার কাণ্ড দেখে আমি নির্বাক। এই কাজটা তো সবসময় ছেলেরাই করে থাকে, কিন্তু এখানে উপমা নিজেই করলো। উইলু বিমা এই বাচ্চার আব্বু। উপমার প্রপোজ দেখে আমি টাস্কি খেলাম, এরকম প্রপোজও কেউ করে? ও বলল, বেশি রং না করে ফুলটা নাও। আমি তাড়াতাড়ি ফুলটা নিয়ে উপমাকে তুলে একটু কাছে নিয়ে আসলাম। আজ প্রথম তার হাত ছুঁয়ে দেখলাম। উপমা কিছু না বলে একদম আমার বুকে মাথা রাখল। এই অনুভূতিটা ঠিক কতটা গভীর তা বলে বোঝাতে পারবো না। হৃদস্পন্দন একেবারে বেড়ে গেছে। উপমা বলল, কি হলো, তুমি জড়িয়ে ধরছো না কেন? তার অনুমতিতে আমিও পরম মমতায় তাকে জড়িয়ে ধরলাম আর বললাম, আচ্ছা তুমি জানতে আমি তোমাকে খুঁজেছিলাম, আর এটাও জানতে তোমাকে যে আমি খুব মিস করি? ও বলল, হ্যাঁ সব জানি। আমি অবাক হয়ে বললাম, কিন্তু কিভাবে? কখনো তো দেখাই হয়নি আমাদের। উপমা বলল, আমি অনুভব করে নিয়েছি। উপমাকে বুক থেকে তুলে ওর কপালে একটা চুমো দিলাম। তারপর নিজে হাতে মাছটা খুলতে লাগলাম খুব আগ্রহ নিয়ে। হঠাৎ উপমা আমার হাতটা আটকে দিল। কি হলো, আটকালে কেন? উপমা বলল, আমি যদি দেখতে অসুন্দর হই? আমি বললাম, তাহলে আমার জন্যই ভালো হবে। ও বলল, কিন্তু কথায় কথায় আত্মহত্যা করতে চাও মানুষকে আমি বিয়ে করতে পারবো না। আমি বললাম, সেই ভয় এখন আর নেই, এখন নিজেকে পরিবর্তন করে নিয়েছি। ও বলল, সত্যি তো? হ্যাঁ সত্যি। বিশ্বাস না হলে তুমি চলে গিয়ে দেখো, এক ফোঁটা পানিও পড়তে দিব না চোখ দিয়ে। ও বলল, তাই? আমি চলে গেলে তুমি কাঁদবে না? ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। বলে ও চলে যেতে ধরলে একটানে বুকে জড়ে নিলাম আর বললাম, একজন তো চলে গেছে নিজের ইচ্ছাতে, তোমাকে কোথাও যেতে দিচ্ছি না। উপমা বলল, রং, মানুষ বোকা হয় জানতাম, কিন্তু এতটা ক্যাবলাকান্ত হয় ভাবিনি। তোমাকে যে কি দেখে এত বড় পুলিশ অফিসার বানালো? যে মানুষ একটা মেয়েকে মনের কথা বলতে ভয় পায়, সে কিভাবে চোর খুনির পিছন দৌড়ায়? উপমার কথা শুনে অজান্তে হেসে দিলাম। ও বলল, কি হলো, হাসছো কেন? আমি বললাম, শোনো, একটা পুরুষ যতই ক্ষমতাধর বা সাহসী হোক না কেন, ভালোবাসা মানুষটির সামনে সে অসহায় হয়ে যায়। সে আর কিছুই বলল না। আমি আবারও উপমার মাস্কে হাত দিলাম। এবার আর বাধা দিল না। আস্তে আস্তে নাকের নিচে নামিয়ে ফেললাম। নাকটা একদম খাড়া আর একটু লাল হয়ে আছে, একটু চেনা চেনা লাগছে। এবার পুরোটা ফুলে ফেললাম। সঙ্গে সঙ্গে এক হাত দূরে গিয়ে দাঁড়ালাম।
অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছি আমি। এতদিন যার সাথে সবসময় ডিউটি করতাম সেই মেয়েটি ছিল সেই উপমা। সে সবকিছু জেনেও চুপ ছিল। আমি অবাক হয়ে বললাম, তুমি? সে নিশ্চিন্ত হয়ে উত্তর দিল, হ্যাঁ আমি। এতে এত অবাক হচ্ছ কেন? পছন্দ হয়নি নাকি আমাকে? ভালোবাসা যাবে না? আমি বললাম, এরকম কিছুই না, কিন্তু তুমি সবকিছু জানার পরও বলনি কেন? ও বললে কি আজ আপনার মনের কথাগুলো জানতে পারতাম? আচ্ছা সরি। হঠাৎ ওর আপনি বলা বুঝতে পারলাম অভিমান করেছি। সে ভেবেছিল তাকে দেখে খুশি হব, কিন্তু তা না করে অবাক হয়েছি। আমি বললাম, সরিতে কাজ হবে না, শাস্তি তো পেতেই হবে। ও অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি ওকে মারার জন্য হাত তুলতে ও চোখ দুটো বন্ধ করে নিল। আমি আর দেরি না করে ওকে কোলে তুলে নিলাম। উপমা আরো বেশি ভয় পেয়ে গেল, কিন্তু চোখ এখনো বন্ধ। ও ভাবছে কি হচ্ছে এসব। আমি তার নাকের ডগায় আলতো করে একটা চুমু দিলাম। সঙ্গে সঙ্গে সে চোখের পাতা খুলে তাকায়। কি করছো এসব? মানুষ দেখবে তো। তুমি আবার কবে থেকে মানুষের কথা চিন্তা করা শুরু করলে? আমার কথা শুনে ও হি করে হেসে উঠল। আমি বললাম, এভাবে হেসো না, কন্ট্রোল হারিয়ে ফেলবো। ও বলল, খবরদার, রাস্তায় কোনো বন্দামি চলবে না। কি এসো না কার কথা? উপমার দুই চোখের পাতায় আবার চুমু দিলাম। ও লজ্জায় আমার বুকে মাথা লুটানো। তাকে বাইকের উপর বসিয়ে দিলাম। বললাম, নাও এবার চালাও, বাসায় চলো। উপমা বাইক স্টার্ট দিল। আমি পিছনে বসে ওকে জোরে ধরে গাড়ে থুতুনিটা রাখলাম। এতে ও শিউরে উঠল আর বলল, মুগ্ধ কি করছো প্লিজ? আমি ওর কানের নিচে ঠোঁটের স্পর্শ করলাম। তারপর গাড় থেকে থুতুনিটা সরিয়ে নিলাম, তবে জোরে ধরে রেখেছি এখনো। আর সে আপন গতিতে বাইক চালাতে লাগলো। আজ আমার কতটা ভালো লাগছে তা বলে বুঝাতে পারবো না। উপমা বলল, আচ্ছা তুমি কবে থেকে আমায় ভালোবাসো? আমি বললাম, যবে থেকে আমার অনুভবে তুমি এসেছ। তারপর বাসায় চলে আসলাম। সকালবেলা কলিং বেল বাজানোর শব্দে ঘুম ভেঙে গেল। একরাশ বিরক্তি নিয়ে দরজা খুলে দেখলাম উপমা দাঁড়িয়ে আছে হাতে বাটি নিয়ে। উপমাকে দেখার সঙ্গে সঙ্গে আমার মুখের বিরক্তি ভাবটা চলে গেল। উপমাকে দেখে মনটা কেমন যেন খুশিতে ভরে উঠেছে। বুকে দুহাত বুঝে দিয়ে দরজায় হেলান দিয়ে বললাম, কি ব্যাপার ম্যাডামের আজ বাড়িতে আগমন? উপমা মুখটা বেঞ্চি দিয়ে বলল, এমন হিরুদের মতো ভাবনা নিয়ে দরজা থেকে সরে দাঁড়াও, আমি ভিতরে যাব। ও কথা সে ঠেলে ভিতরে ঢুকলো। অমনি আমার হাওয়া ফুস হয়ে বেরিয়ে গেল। জিজ্ঞেস করলো, তোমার বেডরুম কোনটা? আমি অসহায় ছেলের মতো দেখিয়ে দিলাম। উপমা বাটি নিয়ে চলে গেল আমার রুমে। আমিও তার পিছু পিছু গেলাম। বাটিটা টেবিলের উপর রেখে কোমরে হাত দিয়ে আমাকে আদেশ করলো, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। বাথরুমে গিয়ে ব্রাশ করছি আর ভাবছি, বাপরে, এই মহিলা বিয়ের আগে এভাবে আদেশ করছে, বিয়ের পর না জানে কি করবে। বাইরে থেকেও বললো, কি হলো, ব্রাশ করতে এতক্ষণ লাগে? এই মেয়ে তো দেখি আমাকে সবসময় দৌড়ের উপর রাখবে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে গেলাম। বাসায় আমাকে আদেশ করা হচ্ছে তাই না? একবার চলো থানায়, তারপর দেখবে মজা। ইতিমধ্যে উপমা খাবার প্লেটে বেড়ে ফেলেছে, তাও আবার আমার পছন্দের বুনা খিচুড়ি। আমি খুশি হয়ে বিছানায় বসলাম। প্লেট হাতে নিয়ে খেতে যাব, অমনি উপমা হাত থেকে প্লেটটা নিয়ে খাইয়ে দিতে লাগলো আর বলল, তোমার যে হাত কেটেছে এটা আমি জানি, তাই আমি খাইয়ে দিচ্ছি। আমি ওর দিকে একটা মায়াবী চাহনি নিক্ষেপ করে খেতে শুরু করলাম। মেয়েটা কত সুন্দর করে খাইয়ে দিচ্ছে। কখন আবার ঠোঁটের কোণে খাবার আটকে গেলে সেটাকে আলতো করে সরিয়ে দিচ্ছে। এতটা ভালোবাসা আমার কপালে ছিল। কথাটি সত্যি, দুঃখের পরে সুখ আসে। এই তুমি কাঁদছো কেন? উপমার কথায় হুঁশ ফিরল আমার। চোখের পানিতে গাল দুটো ভিজে গেছে। বললাম, ছোটবেলায় এভাবে আদর করে মা খাইয়ে দিত, এভাবে কেউ খাইয়ে দেয়নি কতকাল হয়ে গেল। আজ তোমার এই মায়ের মতো ভালোবাসা দেখে মায়ের কথা মনে পড়ে গেল। উপমা প্লেটটা ডান হাতে নিয়ে বাম হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিল। অতীতের কথা ভেবে কি হবে বলো? শুধু শুধু মনটাকে কষ্ট সাগরে ভাসিয়ে দেওয়া। এখন ভাববে শুধু বর্তমান নেই, বর্তমানে ভালো থাকলে ভবিষ্যতে ভালো থাকতে পারবে। আমি উপমাকে জড়িয়ে ধরলাম। এই দুনিয়ায় আমার সকল আপনজন আমায় ছেড়ে গেছে, তুমি কখনো আমায় একলা করে যেও না। উপমা বলল, যাওয়ার আগে নিজের করে নাও। হ্যাঁ, তাই করতে হবে। হয়েছে, এখন বাকিটুকু খেয়ে নাও। আবারও খাইয়ে দিচ্ছে। খুব ভালোই লাগছে ওর হাতে খেতে। যেমন মিষ্টি মেয়ে তেমন ওর হাতের রান্না তো অতুলনীয়। খাইয়ে দিতে দিতে ও বলে উঠল, শোনো, পুরুষ মানুষ এতটা আবেগী হলে চলে না। পুরুষদের হতে হবে কঠোর, না হলে যে কেউ মন নিয়ে খেলা করবে। খাওয়া শেষ করে উপমা ওঠার সময় বলে, একটা কথা বলি, রাগ করবে না তো? আমি বললাম, বলো, রাগ করবো কেন? উপমা বলল, কাল আমি ইচ্ছে করে তোমার হাত কেটে দিয়েছি যাতে তোমাকে খাইয়ে দিতে পারি।
বলেই কলিজা ছিদ্র করে একটা হাসি দিল। ইস রে, আমি তো ওই হাসিতে কাবু হয়ে গেলাম। ওর বাম হাত ধরে হেঁচকা টান দিয়ে বুকের সাথে মিশিয়ে নিলাম। প্লেটটা মেঝেতে পড়ে ব্যঙ্গে একাকার। বললাম, আমার সাথে শয়তানি তাই না? এবার দেখাচ্ছি মজা। বলেই উপমা ঠোঁটের কাছে নিজের ঠোঁট দুটো নিয়ে গেলাম। দুজন আর নিঃশ্বাস বাড়ি খাচ্ছে ঠোঁটের উপর। উপমা বলল, মুগ্ধ কি করছো? আমি বললাম, আমার হাত কেটে দেওয়ার মজা বুঝাবো। প্লিজ কিছু করো না। আমি কোনো কথা না বলে ওকে কিস করতে যাব, তখনই ওরা হাত চার ঠোঁটের মাঝখানে নিয়ে আসে। তারপর আমাকে বিছানা ধাক্কা দিয়ে দৌড়ে পালাতে গেলেই প্লেটের ভাঙ্গা টুকরো ওর পায়ে বিঁধে যায়। উপমা হালকা আহা বলে চিৎকার দিয়ে মেঝেতে বসে পড়বে। উপমার চিৎকার শুনে আমি দৌড় ফুরিয়ে উঠি। তাড়াতাড়ি ওর কাছে গিয়ে ওকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দিলাম। তারপর ফার্স্ট এইড বক্স এনে মেঝেতে হাঁটু গেড়ে বসলাম। কাচের অনেকটা অংশ ঢুকে গেছে পায়ে। এটা যদি এমনি এমনি বের করতে যাই তাহলে উপমা পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে চিৎকার করে। তাই প্রথমে কাজটাকে ভালো করে ধরলাম। তারপর এক হাত দিয়ে ওর গলা জড়িয়ে ধরে ওর ঠোঁটে আমার ঠোঁট দুটো গভীরভাবে ডুবিয়ে দিলাম। উপমা শুধু ফেল ফেল করে তাকিয়ে আছে, আর ব্যথায় শুধু চোখ দিয়ে পানি পড়ছিল। ওর ঠোঁটে ঠোঁট রেখে হেঁচকা টানতে বের করে ফেললাম কাচের টুকরো। ও বুঝতেই পারেনি কখন টানব, কিন্তু কাজটি বের করার সময় ঝাঁকুনি দিয়েছে। এখন মেডিসিন দিয়ে পরিষ্কার করছি। উপমা ফুকিয়ে ফুকিয়ে কান্না করছে। ওকে সান্ত্বনা দিয়ে বললাম, আরে বাচ্চাদের মতো কাঁদছো কেন? কিছু হয়নি, এখনই ঠিক হয়ে যাবে। কিন্তু ওর কান্না থামছেই না। পরিষ্কার করে ওর কাটা জায়গায় আলতো করে একটা চুমু দিলাম। এরপর ব্যান্ডেজ করে দিলাম আর বললাম, এত ছটফট করো কেন সবসময়? ও বলল, ভালো লাগে তাই। ও আমার বুকে মাথা রেখে বুকে হাত বুলে দিতে দিতে বলল, চলো না বিয়ে করে। আমরা দুজন রিলেশন শুরু করেছি, এটা থানা জানাজানি হলে কেলেঙ্কারি হয়ে যাবে। তাই ভালো হয় বিয়ে করে ফেলে। আর তুমি একটু বেশি রোমান্টিক হচ্ছ, খালি কিস করতে চাও। আমিও তাই ভাবছি, কিস করার জন্য হলেও একটা বউ চাই। কথাটা শুনে ও আমার বুকে কিলঘুষি মারতে শুরু করে। দুদিন পরে থানার সবাইকে জানিয়ে দিলাম আমাদের বিয়ের সিদ্ধান্ত। সবাই মিষ্টি খেতে চাইল। সবার সামনে যখন আমার আর উপমার বিয়ের কথা বলছিলাম, তখন উপমা বিয়ের কথা শুনে লজ্জায় সবার সামনে আমার বুকে মাথা লুকিয়েছিল। কিন্তু সে ভুলেই গেছে যে আরো বেশি লজ্জায় পড়ার কাজ করলো। সামনে যে এসপি স্যার দাঁড়িয়ে আছে সেটাও ভুলে গেছে। মেয়েরা এতটা লজ্জাবতী হয়। এখানে যে আমরাও আছি সেদিকে কি খেয়াল আছে? এসপি স্যারের কথাটি শুনে উপমা আরো বেশি লজ্জা পেল। আমার আর বুঝতে বাকি রইল না যে আর কিছুক্ষণ থাকলে ও লজ্জা ঠেলা একবারে জ্ঞান হারিয়ে ফেলবে। তারপর আমি উপমাকে নিয়ে চলে আসতে যাব, ঠিক তখনই এসপি স্যার আমার কাছে এসে কাঁধে হাত রেখে বললেন, তোমাদের জন্য শুভকামনা রইল ইয়ান ম্যান। ধন্যবাদ স্যার, দোয়া করবেন আমাদের জন্য। আর শোনো, 6 মাস আগে উপমার বাবা মা দুজনে মারা যায়। যদিও তোমাকে বলার কোনো কারণ নেই, তবুও বলছি, মেয়েটাকে কখনো কষ্ট দিও না। কিছুদিন আগে অনেক বড় একটা ধাক্কা সামলিয়েছে। এখন এই পৃথিবীতে ওর আপন বলতে শুধু তুমি। জি স্যার, আপনি চিন্তা করবেন না, আমি উপমাকে সবসময় সুখে রাখার চেষ্টা করব। উত্তরস্বরূপ এসপি স্যার মুচকে একটা হাসি দিয়ে চলে গেলেন। তারপর আমি উপমাকে নিয়ে নিজের কেবিনে চলে আসলাম। চেয়ারে বসিয়ে বললাম, তুমি খুশি তো? উপমা আমার কপালে আদর দিয়ে বলল, অনেক 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 খুশি। জানো, যেদিন তোমাকে প্রথম দেখি সেদিনই ক্রাশ নামক অখাদ্য জিনিসটা খেয়ে ফেলেছিলাম। ভাবছিলাম এত কিউট গুলুমুলু একটা ছেলে আত্মহত্যা করতে যাচ্ছে। ভাবছিলাম তোমার সাথে তখনই প্রেম করা শুরু করব। কিন্তু পরে যখন শুনলাম তুমি চেকা খেয়ে দেখা হয়ে গেছো, তখন আর সাহস পাইনি বলার। কিন্তু ভাগ্য কতটা ভালো থাকলে আবার সেই হারিয়ে যাওয়া মানুষটাকে ফিরে পাওয়া যায়। অবশেষে রসগোল্লাটা আমার জামাই হচ্ছে। বাপরে, প্রশংসার কি বাহার! একেবারে কিউট গুলুমুলু আবার রসগোল্লাও।